Hello, good afternoon, class. This is Asan Nishu. We have already completed 2 chapters. So today we will be looking to another new chapter, which is chapter 6, and that is called the real estate market analysis. So আজকে আমরা একটু মেইনলি দেখবো যে রিয়েল এস্টেট মার্কেট অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি, তাই না? সো আমরা টাইম ভ্যালু অফ মানি দেখেছি, এখন কিভাবে ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট দেখলাম, হ্যাঁ রিয়েল এস্টেট ফাইন্যান্সটা কিভাবে আমরা করতে পারি, রিয়েল এস্টেট ফাইন্যান্সটা। So today we will see like how we can contribute to the real estate market analysis. The real estate market analysis যদি আমরা দেখি, so what we understand by real estate market, RE means real estate market analysis. Is a collection of practical analytical tools and procedures designed to help answer distinct questions such as where to locate. তার মানে হচ্ছে যে আপনি real estate market analysis বলতে আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা মেইনলি একটা it's a collection of practical analytical tools. It's a collection of mainly a few practical analytical tools. যে practical analytical tools গুলো দিয়ে আমরা actually we will be able to answer few questions. So what are those questions? Let's look at those. এখানে বলতেছে where to locate a branch office. তো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনি কোথায় একটা ব্রাঞ্চ অফিস লোকেট করবেন সেটা কিন্তু ইউ ক্যান ডিটারমাইন থ্রু লাইক এই আপনার রিয়েল এস্টেট মার্কেট অ্যানালাইসিস থেকে। তো আপনি একটা অফিস লোকেট করবেন, সো কোন লোকেশনটা স্ট্র্যাটেজিক লোকেশনটা আপনার জন্য হবে, whether we locating to ধানমন্ডি, whether we locating to উত্তরা, locating গুলশান। সো এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করার জন্য আপনি কি ধরনের অ্যামাউন্ট, মানে একটা ধানমন্ডি অফিস হলে যেরকম অ্যামাউন্ট হবে, নট নেসেসারি আবার গুলশানে যদি সেম স্পেসটা আপনি জান দ্যাট উইল বি কস্টলি। সো লোকেশন স্পেসিফিক কিন্তু আপনার কস্টটাও ভ্যারি করবে। তো ওই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এই থ্রু দিস মার্কেট অ্যানালাইসিস। তো এই মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসতে পারবো। তো এখানে যেটা বলতেছে দেখেন what size or type of building to develop on a specific site. তাহলে চিন্তা করে দেখেন আজকে আমাদের এই যে ইউনিভার্সিটিটা এই যে বিল্ডিংটার মধ্যে লোকেটেড, সো আমরা কিন্তু ইন দ্য নিয়ার ফিউচার when our number of students will gradually increase, তখন কিন্তু আমাদের একটা বড় ক্যাম্পাস লাগবে, তাই না? বড় ফিল্ড লাগবে, বড় ইয়া লাগবে, সবকিছু কিন্তু দ্যাট উইল বি নিড টু বি কি হ্যাজ টু বি আ বিগার ইন আ বিগার মানে বিগার সাইজ হতে হবে, রাইট? সো এখন আমরা যে বিল্ডিংটা এখন অলরেডি এক্সিস্ট করতেছি, ইটস আ ভেরি স্ট্র্যাটেজিক লোকেশন, বনানীর মধ্যে, তাই না? It's very মানে মানুষ এখান থেকে the people that we are getting, so it is kind of a more of a like a strategic location. A strategic locationটা তো কারণে কিন্তু আমরা অনেক কিছু অ্যাডভান্টেজেস বা অনেক সুযোগ সুবিধা কিন্তু এটার জন্য আছে আমাদের, ঠিক আছে? তারপরে দেখেন আপনি যদি এটা বাড়ি করেন what type of tenants to look for in marketing or a particular building. তার মানে চিন্তা করে দেখেন আপনি একটা বিল্ডিংকে কি ধরনের টেনেন্টস রাখবেন। সো টেনেন্টসগুলো কি মানে অফিস হবে নাকি বাসা ভাড়া দেবেন, না কোনো ব্যাংক বিমাকে দিবেন, না কোনো শোরুমকে দিবেন। তো এক একটা জিনিসের উপরে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস ডিপেন্ড করে। সো আপনার যে প্রপার্টিটা আছে বা আপনার যে ল্যান্ডটা আছে সেটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, তাই না? সো এখন দেখা গেল যে আপনার যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাকে আপনি কি ধরনের টেনেন্টস ইউজ করতেছেন, যে আপনি কি ধরনের ভাড়াটিয়া লুক ফর ইন মার্কেটিং আ পার্টিকুলার বিল্ডিং। তাহলে একটা পার্টিকুলার বিল্ডিং এর জন্য আপনি কি ধরনের মার্কেটিং ইউজ করছেন সেটা অলসো ম্যাটার্স, যে আপনি কি ধরনের কাদেরকে দিবেন, অফিস, ব্যাংক, বিমা। তো এক একটার জন্য কিন্তু ভাড়াটাও কম্পারেটিভলি ইজ আ বিগ ডিফারেন্স। তারপর যেটা বলছে what the rent and expiration term should be on a given lease. তো আপনি যদি একটা লিজ দিয়ে থাকেন আপনার বিল্ডিংটা, তো কত দিনের জন্য দিচ্ছেন, হয়তো আপনি 5 ইয়ার্স এর জন্য কন্ট্রাক্ট করতে পারেন, 10 ইয়ার্স এর জন্য করতে পারেন। সো হাউ লং ইট উইল বি। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই ডিসিশন কোশ্চেনসগুলো অ্যানসার করার জন্য, এই কোশ্চেনসগুলো অ্যানসার করার জন্য উই নিড দ্য মার্কেট অ্যানালাইসিস। দ্যাট ইজ দ্য রিয়েল এস্টেট মার্কেট অ্যানালাইসিস। Then it's about when to begin construction on a development project. When to begin construction on a development project. এখন একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে কখন আপনি কনস্ট্রাকশন শুরু করবেন, হয়তো ওই জায়গাটা আপনি কিনেছেন, তো জায়গাটার দাম হয়তো বাড়লে বা ওখানে লোকে কি হয়তো এখন যেখানে কিনেছেন ওখানে তেমন একটা মানুষ নাই, ওখানে মানুষের বসবাস তেমন একটা নেই। সো দেখা গেল ওই জায়গায় মানুষের বসবাস যখন বাড়বে, পিপল উইল স্টার্ট লিভিং আউট দেয়ার, তখন দেখা যাবে যে আপনি ওখানে ওই কনস্ট্রাকশনটা বাড়ান। তারপরে হাউ মেনি ইউনিটস টু বিল্ড দিস ইয়ার। তো এই বছর আপনি অ্যাকচুয়ালি কতগুলো ইউনিটস বিল্ড করবেন সেটাও কিন্তু ম্যাটার করে, যে হাউ মেনি ইউনিটস ইউ আর গোইং টু বিল্ড দিস ইয়ার, কতগুলো ইউনিটস হবে সেই জিনিসটাও ফ্যাক্ট। তারপরে বলতেছে which cities and property types to invest in, which cities and property types to invest in so as to allocate capital where rents are more likely to grow. তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আপনি কোন ধরনের কোন সিটিগুলো এবং প্রপার্টি টাইপস কোন জমিতে ইনভেস্ট করবেন যেখানে আপনার ক্যাপিটালগুলো সাধারণত বেড়ে যাবে আর more likely to grow, that will grow in কি আমরা দেখা যাবে ভ্যালু প্রপার্টি প্রাইসটা বাড়বে, যেটা আপনাকে সহায়তা করবে, তাই না? ফাইনালি হচ্ছে where to locate new retail outlets and where to wait stores should be closed. তার মানে আমরা এখান থেকে এই জিনিসগুলো বুঝতেছি আপনি যে কোনো কিছু, আপনার দোকান হতে পারে, অফিস হতে পারে, বাসা ভাড়া হতে পারে, কমার্শিয়াল স্পেস হতে পারে, যা আছে সবকিছু কিন্তু রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ডিসিশনস এর মধ্যে পড়বে। তো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ডিসিশনস এর মধ্যে যদি পড়ে
তাহলে we have to understand যে এখান থেকে actually how we are going to যে কিভাবে আমরা জিনিসগুলোকে ম্যানেজ করব, তাই না? সো বিকজ এখান থেকে আমাদের it will tell us যে এই যে ডিসিশনগুলো, তো মার্কেট অ্যানালাইসিস will help us to answer those questions. তারপরে যদি আমরা দেখি যে এখানে কি বলতেছে দেখেন, ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড। সো মার্কেট অ্যানালাইসিস ইউজুয়ালি রিকোয়ার্স কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং এন্ড প্রেডিকশন অফ। তার মানে কি আপনার একটা কোয়ালিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং লাগবে এবং কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভটা হচ্ছে যেটা আপনার সাবজেক্টিভ, সাবজেক্টিভ বলতে হচ্ছে যেটা আপনি চিন্তা করে বের করেন বা থিঙ্ক করেন, হ্যাঁ। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে যেটা হচ্ছে আপনার নাম্বারস, ফ্যাক্টস এন্ড ফিগারস। তো আপনাকে কিন্তু বোথ ওয়েজ চিন্তা করতে হবে যে আমি এই জায়গাটা যদি অফিস নেই আমার কি কি সাবজেক্টিভ, কি কি বেনিফিটস আছে, and as well as আমার কোয়ান্টিটেটিভ, লাইক কোয়ান্টিটেটিভ বলতে যে আমি চিন্তা করলে যে হ্যাঁ আমার কত টাকা কস্ট হবে, কতটুকু বেনিফিট হবে, নাম্বারস, ফ্যাক্টস এন্ড ফিগারস। তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে ইউ উইল হ্যাভ আ প্রেডিকশন যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তাই না? তারপরে এখানে যেটা বলতেছে যে আপনার ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড অফ দ্য স্পেস ইউসেজ মার্কেট রিলেভেন্ট টু সাম রিয়েল এস্টেট ডিসিশন। তার মানে আপনার এখানে দেখতে হবে যে এই জায়গাটার ডিমান্ড কেমন আছে, হোয়াট ইজ দ্য ডিমান্ড ফর দিস স্পেস। সো এই প্লেসটার ডিমান্ড কেমন, এই স্পেসটার সাপ্লাই সাইড কেমন, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু উই হ্যাভ টু কনসিডার, তাই না? যে অ্যাকচুয়ালি ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড কি অবস্থায় আছে। সো দিস আর অলসো ম্যাটার্স টু বি কনসিডার্ড। তাহলে এখানে যেটা বলছে যে দেখেন যে আপনার ডিমান্ড সাইডে কি অবস্থা আছে, যে আপনার কতজন মানে এটা ডিমান্ড, অ্যাকচুয়ালি ডিমান্ড কেমন, তারপর সাপ্লাই সাইড অফ দ্য অফিস স্পেস ইউসেজ মার্কেট রিলেভেন্ট টু সাম আরই ডিসিশন। তাহলে দেখেন কি বলতেছে, হোয়াট ইজ দ্য টাইপস অফ মার্কেট অ্যানালাইসিস। টাইপস অফ মার্কেট অ্যানালাইসিস যদি আমরা দেখি, একটা হচ্ছে আপনার স্পেসিফিক মাইক্রো লেভেল অ্যানালাইসিস। স্পেসিফিক মাইক্রো লেভেল অ্যানালাইসিস বলতে কি বোঝা যাচ্ছে, যে খুবই জিনিসটা ইজ মোর লাইক স্পেসিফিক, একদম টু দি পয়েন্ট, অ্যাপ্লাইজ টু সিঙ্গেল প্রপার্টি, সাইট অর ইউজার। তার মানে একটা সে সাপোজ আপনি একটা জায়গায় একটা দোকান নিলেন, সো ওই দোকান নেওয়ার জন্য যে আপনি একদম স্পেসিফিক মাইক্রো অ্যানালাইসিস করবেন বেসড অন দ্য শপ যেটা রিলেটেড এ টু জেড, তো সেটাকে আমরা বলতেছি একদম স্পেসিফিক মাইক্রো লেভেল অ্যানালাইসিস, ঠিক আছে? সো একদম ফিজিবিলিটি অ্যানালাইসিস, সাইট অ্যানালাইসিস ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো আপনি যে দোকানটা নিবেন, ওই দোকানটা আশপাশে দোকানের কি অবস্থা, কেমন সেল আছে, কি ধরনের কাস্টমার আছে, হ্যাঁ, কত টাকা আপনার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, কত আপনি এখানে দেখা যাচ্ছে ইনভেস্ট করলে কেমন বেনিফিট আছে, হ্যাঁ, কত দিনের জন্য করতে পারবেন। সো একদম স্পেসিফিক টু দ্যাট প্রপার্টি, সিঙ্গেল প্রপার্টি, ওই প্রপার্টিটা নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করবেন ডিপেন্ডিং অন দ্য মার্কেট, তখনই হচ্ছে যেটা আপনার স্পেসিফিক মাইক্রো লেভেল অ্যানালাইসিস। এখন আমরা যদি আরেকটা যাই যে ব্রডার মোর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্পেস মার্কেট, তাহলে আরেকটা হতে পারে যে ব্রডার, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা ব্রডার। তার মানে কি মোর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্পেস মার্কেট, তার মানে আমি একটা মোর ক্যারেক্টারিস্টিক্স, আমি এখন ধরুন সাপোজ একটা স্পেসিফিক না করে আমি সাপোজ আজকে আমি দেখলাম যে বনানীতে একটা দোকান দেবো, স্পেসিফিক যদি হয় তাহলে সিঙ্গেল যে ওই শপটা, ওই দোকানটাতে, ওই মার্কেটটাতে কি অবস্থা আছে সেটা আমি জিনিসটা দেখবো। অথবা আমি এটা দেখতে পারি ব্রডার যদি দেখি যে বনানী হোল রিজিয়নটা, বনানীর কি অবস্থা, বনানী 11 নম্বরে কি অবস্থা আছে, বনানী বাজারের আশপাশে, তো এই মার্কেটগুলোর কি অবস্থা আছে, কেমন অবস্থায় আছে, এই জিনিসগুলো কিন্তু উই ক্যান লুক থ্রু দিস ব্রডার অ্যানালাইসিস, তাই না? একটা হচ্ছে স্পেসিফিক মাইক্রো লেভেল অ্যানালাইসিস এন্ড আদার ওয়ান ইজ দ্য ব্রডার। সো ব্রডারের মধ্যে থাকতেছে আমার মোর জেনারেল ক্যারেক্টারাইজেশন অফ এ স্পেস মার্কেট। তাহলে ব্রডারের মধ্যে আরো থাকবে কি যে একটা জেনারেল ক্যারেক্টারাইজেশন, ওভারঅল বনানীর কি অবস্থা, বনানী 11 নম্বরের মার্কেট, বনানী কাঁচা বাজার, আশপাশে যত ধরনের দোকান পাওয়া সবগুলোর কি অবস্থা, সেটা হচ্ছে আপনার ব্রডার, applies to an entire real estate space, market segment or sub market। তার মানে ওভারঅল যে রিয়েল এস্টেটটা আছে, পুরো বনানীর মার্কেটটা যদি আমরা ধরি, ওভারঅল যে রিয়েল এস্টেট মার্কেট স্পেসটা আছে, সেই স্পেস মার্কেটটা আমি ধরবো সেগমেন্ট অর সাব মার্কেট। As for example, forecast of supply and demand, তো আপনি যে ফোরকাস্টিং করতেছেন কি, forecast of supply and demand, আপনি সাপ্লাই এন্ড ডিমান্ডের ফোরকাস্ট করেন যে অ্যাকচুয়ালি কি কতটুকু আমার সাপ্লাই হবে, কতটুকু উইল বি মাই ডিমান্ড, and or rents and vacancy rates। তাহলে আরেকটা দেখতে পারেন যে আপনার rents and vacancy rates কি আছে in Chicago office market or class A office market in downtown Chicago। Focus on later type market supply and demand। So supply and demand এর মধ্যে দেখতে হবে যে কেমন সাপ্লাই আছে এবং চাহিদা কেমন আছে, যে মানে আমি এখানে মার্কেট সাপ্লাই কেমন হচ্ছে and demand কেমন হচ্ছে। So I have to look after this যে what will be my market supply and market demand। তারপরে দেখেন যে এখানে যেটা বলতেছে যে ভ্যাকেন্সি রেটের কথা,
তো এখানে দেখেন আমরা কি কি জিনিস দেখতে পারি যে এখানে আমাদের 5 মেজর মার্কেট ইন্ডিকেটরস আছে, 5টা মেজর মার্কেট ইন্ডিকেটরের মধ্যে কি কি পড়তেছে, ওয়ান লাইক ভ্যাকেন্সি রেট। সো হোয়াট উইল বি আওয়ার ভ্যাকেন্সি রেট, ভ্যাকেন্সি রেটটা কি আছে সেই জিনিসটা উই হ্যাভ টু লুক আফটার দ্যাট, অ্যাজ ওয়েল অ্যাজ লাইক মার্কেট রেট। তো এখানে খালি কেমন আছে কি অবস্থা, যদি দেখা যায় যে খুবই চাহিদা থাকে সাধারণত, কিন্তু এই জিনিসটা খালি থাকবে না, খালি থাকার কথা না। So that we will have to look after that what will be the vacancy rate. So vacancy rate এর পরে we will also see like what are the market rents, ওই এখানে market rentটা কি অবস্থায় আছে কেমন আছে, ঠিক আছে। Then there is like quantity of new construction starts, like কেমন ধরনের construction হচ্ছে নতুন, because এটা যদি অনেক demand থাকে দেখবেন যে there will be a lot of construction, so এই জিনিসগুলো দেখে কিন্তু আপনার বুঝতে হবে। যে ভ্যাকেন্সি যদি দেখেন বেশিরভাগ দোকানই খালি একটা মার্কেটের মধ্যে বা একটা স্পেসের মধ্যে, তাহলে বোঝা যাবে যে এখানে is not still in high demand, তো ভ্যাকেন্সি রেট অনেক বেশি থাকে। তারপর মার্কেট রেন্টটা কিরকম, চাহিদা অনেক বেশি থাকে, ডিমান্ড থাকলে মার্কেট রেন্টটাও বেশি হবে। তারপর হচ্ছে কোয়ান্টিটি অফ নিউ কনস্ট্রাকশন স্টার্টস, কতগুলো নিউ কনস্ট্রাকশন স্টার্টস হয়েছে, আর কোয়ান্টিটি অফ নিউ কনস্ট্রাকশন কমপ্লিশনস, কতগুলো নিউ কনস্ট্রাকশন কমপ্লিশনস হয়েছে, and absorption of new space, and finally what will be the absorption of new space. তাহলে দেখেন ভ্যাকেন্সি রেটের মধ্যে পার্সেন্টেজ অফ দ্য স্টক অফ স্পেস দ্যাট ইজ কারেন্টলি নট অকুপাইড, তার মানে আমাদের দেখতে হবে পার্সেন্টেজ অফ দ্য স্টক অফ স্পেস দ্যাট ইজ কারেন্টলি নট অকুপাইড, কতটুকু পার্সেন্টেজ অফ দ্য স্টক অফ স্পেস দ্যাট ইজ কারেন্টলি নট অকুপাইড আছে, যে এখন কতটুকু স্পেস আছে এবং এটার মধ্যে কতটুকু অকুপাইড নেই। তার মানে দেখেন ভ্যাকেন্সি রেটটা আমরা বের করতে পারি এমটি স্কয়ার ফিট ডিভাইডেড বাই টোটাল স্কয়ার ফিট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস or occupancy rate, or is equals to 1 minus occupancy rate. তার মানে ভ্যাকেন্সি রেট হচ্ছে যে 1 minus occupancy rate, or that should be empty square feet divided by total square feet. Watch out for sublease space, sublease space যেগুলো নাকি লিজ দেওয়া হচ্ছে, space leased but unoccupied is vacant, space leased but unoccupied is vacant. তাহলে যেটা বলতেছে যে স্পেসটাকে লিজ করা হয়েছে বাট এখনো unoccupied is vacant. Vacancy rate is an indicator of equilibrium, balance between supply and demand in the space market. তার মানে আপনি দেখেন যে অনেকখানি খালি হয়ে গিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সাপ্লাই অনেক বেশি আছে বাট ডিমান্ড নাই, তার মানে এই জিনিসটা অনেক কম চলতেছে, তাই না। সো ভ্যাকেন্সি রেটটাই হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়ামের ইন্ডিকেটর, যদি দেখা যায় যে অনেক বেশি মানে মানুষ যদি এই জিনিসটাকে নিয়ে নেয়, তাহলে সাপ্লাই এন্ড ডিমান্ড যদি মোরলেস হয় তখন কিন্তু খুব একটা বেশি ভ্যাকেন্সি রেট থাকবে না, বিকজ ভ্যাকেন্সি রেট থাকলে তখন কিন্তু আর এতগুলা খালি থাকতো না। সো দ্যাটস দ্য মেইন রিজন। Some vacancy is normal and natural in a market. দেখেন কিছু vacancy is normal and natural in market. Sometimes দেখা যায় যে আমরা কিছু দেখতে পাই যে some vacancy is normal and natural in a market due to search time and moving cost. দেখা যায় search time and hence moving cost, like don't take first deal, search for good deal, takes time to find, তাই না। তারপর হচ্ছে overbilling, impossible to perfectly predict demand growth, lumpy supply. তাহলে দেখা যাচ্ছে যে এখন some vacancy is normal and natural in a market. দেখেন কিছু vacancy কিন্তু আমরা নরমাল, সবসময় যে খারাপ থাকলে দেখা যায় অনেক সময় একটা নতুন মার্কেট হলে তো ফার্স্ট ভ্যাকেন্সি থাকবে। সো এখনো কিন্তু আমরা জানি না একটা নতুন প্রপার্টি ডেভেলপ হয়েছে বা নতুন একটা মার্কেট ডেভেলপ হয়েছে, তো ওই মার্কেটটা ডেভেলপ হয়ে ভরতে তো সময় লাগবে, ওই মানুষটা আগে বুঝবে। তো তখন যে ভ্যাকেন্সি আছে আপনি নিলেন না, ভাবলেন যে হ্যাঁ মার্কেটে মনে হয় অনেক খালি, বাট না, তখন কিন্তু ওইটা ভাবাটা ভুল হবে। সাম ভ্যাকেন্সি হচ্ছে নরমাল, একটা প্রপার্টি নতুন ডেভেলপ হয়েছে, এখন এটাতে কিছু ভ্যাকেন্সি থাকবে, এটাই স্বাভাবিক, তাই না। তো ওই ভ্যাকেন্সির পরে আলটিমেটলি দেখা যাবে যে সার্চ টাইম একটা টাইমে যে ওইটা আস্তে আস্তে পড়ে যাবে, এন্ড দ্যাট মার্কেট উইল বি ভেরি পপুলার হয়ে যেতে পারে, মানুষ মানে দ্যাট উইল বি হাই ডিমান্ড। সো সেটা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। তো ন্যাচারাল ভ্যাকেন্সি রেটের ক্ষেত্রে যেটা বলতেছে যে রেট অ্যারাউন্ড হুইচ ভ্যাকেন্সি টেন্ডস টু সাইকেল, তার মানে একটা দেখা যায় সাইক্লিক অর্ডারও কিছু থাকে, যে ন্যাচারাল ভ্যাকেন্সি কিছু লোক বের হয়ে যাবে, কিছু লোক আসবে, একটা সাইকেল থাকে না যে সবসময় সারাক্ষণ যে সবাই বিজনেস করবে, ব্যাপারটা তাও না। সামটাইমস দেখা যায় কিছু লোক আসতেছে আর কিছু লোক বের হয়ে যাচ্ছে, সো এরকমও উই মাইট ফাইন্ড দিস। তো এরকম হলে তো তখন ইন সাচ কেসেস যেটা হবে যে তো ওই সাইক্লিক অর্ডারেও আমাদের অনেক সময় ন্যাচারাল ভ্যাকেন্সি রেটটা ফ্লাকচুয়েট করতে পারে। আরেকটা জিনিস বলতেছে রেট দ্যাট ইন্ডিকেট সাপ্লাই অর ডিমান্ড ব্যালেন্স, একটা জিনিস হচ্ছে যে রেট, যেই রেটটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটাকে ব্যালেন্স করে। above which rents fall below which rents rise, তাহলে তার মানে দেখা যাচ্ছে রেট ইন্ডিকেটস দ্যাট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ব্যালেন্স, তার মানে সাপ্লাই ডিমান্ড ব্যালেন্সের চেয়ে যদি সাপ্লাইয়ের চেয়ে যদি ডিমান্ড বেশি হয়, তাহলে সাপ্লাইয়ের চেয়ে যদি ডিমান্ড কম হয়, তাহলে দেখা যায় সাধারণত রেন্টটা ফল করে, কারণ মানুষের চাহিদা নাই, সো মানুষ কম টাকায় ওটা দিতে চায়। আবার যদি হচ্ছে যে বিলো উইচ রেটস রাইজ, তার মানে যদি দেখা যায় সাপ্লাই যদি মানে ডিমান্ডের চেয়ে কম হয়, তার ডিমান্ড যদি সাপ্লাইয়ের চেয়ে বেশি হয়, তখন সাধারণত রেন্টটা বেড়ে যায়।
টেন্ডস টু বি হায়ার ইন মোর ভলাটাইল অ্যান্ড ফাস্টার গ্রোথ মার্কেটস। তার মানে এখন অনেক সময় দেখা যায় যে টেন্ডস টু বি, আবার এই ন্যাচারাল ভ্যাকেন্সি রেটটা অনেক সময় হায়ারও থাকে ইন মোর ভলাটাইল অ্যান্ড ফাস্টার গ্রোথ মার্কেট। ফাস্টার গ্রোথ মার্কেটে দেখা যায় কি যে নতুন মার্কেট হচ্ছে খুব ফাস্ট গ্রো করতেছে, এখানে নতুন মার্কেট হলো সবাই আস্তে আস্তে দোকান কিনতেছে। সো এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি জিনিসটা মানে ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে যেতে পারে। অ্যাজ ওয়েল এস তার মানে কি মোর ভলাটাইল মার্কেটে জিনিসটা কি মোর ফ্লাকচুয়েট করে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে ন্যাচারাল ভ্যাকেন্সি রেটে যে টেন্ডস টু বি লোয়ার ইন মোর সাপ্লাই রেস্ট্রিক্টেড মার্কেটস। তার মানে যে সাপ্লাই রেস্ট্রিক্টেড যে মার্কেটসগুলো আছে এগুলোতে সাধারণত দেখা যায় খুবই কম হয়। টেন্ডস টু বি লোয়ার ইন মোর সাপ্লাই রেস্ট্রিক্টেড মার্কেটস। তার মানে সাপ্লাই রেস্ট্রিক্টেড মার্কেটে সাধারণত ন্যাচারাল ভ্যাকেন্সি রেটটা কম থাকে। তারপরে দেখেন এখানে যেটা বলতেছে রেন্ট অন নিউ লিজেস ইন দ্য মার্কেট। তার মানে রেন্ট অন নিউ লিজেস ইন দ্য মার্কেটে যদি আমি আসি তাহলে কি বলতেছে, নতুন লিজ ইন দ্য মার্কেট, মার্কেটের নতুন লিজের যে রেন্টগুলো আছে সেটাতে কি হতে পারে, রেন্ট অন নিউ লিজেস ইন দ্য মার্কেট, যে হোয়াট মাইট বি দ্য রেন্টস অন নিউ লিজেস ইন দ্য মার্কেট। অ্যানাদার ইকুইলিব্রিয়াম ভ্যারিয়েবল, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট স্পেস মার্কেট ভ্যারিয়েবল, মোস্ট ইম্পর্টেন্ট স্পেস মার্কেট ভ্যারিয়েবল। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট স্পেস মার্কেট ভ্যারিয়েবলে দেখা যাচ্ছে যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পেস মার্কেটটা আছে সেটার ভ্যারিয়েবলটা কি। তারপরে বলতেছে ট্রিকি টু অ্যাকুরেটলি কোয়ান্টিফাই প্রাইভেট ইনফো অ্যাপেলস ভার্সেস অরেঞ্জেস প্রবলেমস। তার মানে এখন আপনি যে রেন্টটা করবেন, রেন্ট অন নিউ লিজেস ইন দ্য মার্কেট, নতুন লিজ যদি দেন সেটার রেন্টটা কীভাবে ডিটারমাইন করবেন, তাই না। তার মানে এই রেন্টের উপরেও কিন্তু আপনার ইকুইলিব্রিয়ামটা ভ্যারি করবে। যদি আপনার রেন্ট অনেক বেশি হয় তাহলে ডিম্যান্ড কম হবে, আবার রেন্ট যদি কম হয় তাহলে দেখা যাবে যে ডিম্যান্ড বেশি হবে। সো এই রেন্টের উপরেও কিন্তু আপনার ইকুইলিব্রিয়ামটা ভ্যারি করবে, যে দ্য ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই উইল অলসো বেসড অন দ্য রেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট স্পেস মার্কেট ভ্যারিয়েবল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্পেস মার্কেট ভ্যারিয়েবলের মধ্যে যেটা বলতেছে যে মোস্ট ইম্পর্টেন্ট স্পেস মার্কেট ভ্যারিয়েবল যেটা হচ্ছে যে আপনার স্পেস মার্কেট ভ্যারিয়েবলগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তবে ট্রিকি টু অ্যাকুরেটলি কোয়ান্টিফাই যে প্রাইভেট ইনফরমেশন অ্যাপেলস ভার্সেস অরেঞ্জেস প্রবলেমস, ওয়াচ আউট ফর আস্কিং রেন্ট ভার্সেস এফেক্টিভ রেন্ট। একটা হচ্ছে যে আপনি আস্কিং রেন্ট কত চাচ্ছেন অ্যাকচুয়ালি, আর হাউ মাচ ইয়োর টিনেন্টস বা যারা ওই জায়গাটা নিতে চায় তারা অ্যাকচুয়ালি কতটুকু ইন্টারেস্টেড, হাউ মাচ দে ওয়ান্ট টু পে। তাহলে ওই জিনিসটা কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি হাউ মাচ ডু দে ওয়ান্ট টু পে। এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দেখি চলেন। $10 রেন্ট বাই 1 year অ্যাবেটমেন্ট ইন 5 year লিজ, হোয়াট ডিড ইউ সে ইজ দ্য এফেক্টিভ রেন্ট। তাহলে আপনি বললেন যে $10 করে মানে হ্যাঁ, বাট 1 year অ্যাবেটমেন্ট ইন 5 year লিজে। তো তারপরে এখান থেকে যেটা বলতেছে যে কনসিডার রিয়েল রেন্ট অ্যাডজাস্টেড ফর জেনারেল ইনফ্লেশন অ্যাজ বেটার ইন্ডিকেটেড অফ মার্কেট ট্রেন্ড। তার মানে যে রেন্টটা নাকি অ্যাডজাস্ট করা হয় ইনফ্লেশনের সাথে, ফর জেনারেল ইনফ্লেশনের সাথে, উইচ ওয়ার্কস অ্যাজ আ বেটার ইন্ডিকেটর অফ মার্কেট ট্রেন্ড। তাহলে মার্কেট ট্রেন্ডের একটা বেটার ইন্ডিকেটর হিসেবে কাজ করে, ঠিক আছে। এবার আসেন কনস্ট্রাকশনে। আমরা যদি কনস্ট্রাকশনে দেখি, তো কনস্ট্রাকশনে কি বলতেছে, সাপ্লাই সাইড ভ্যারিয়েবল কী কী আছে, হোয়াট উইল বি দ্য আওয়ার সাপ্লাই সাইড ভ্যারিয়েবলস। সো আমরা কীভাবে কনস্ট্রাকশনের উপরে বেস করবে আপনাদের সাপ্লাই সাইড ভ্যারিয়েবলস। তেমন হচ্ছে যে আপনার স্টার্টস অ্যান্ড কমপ্লিশনস, কবে শুরু হলো একটা প্রপার্টি, কারণ আপনার তো আগের থেকেই প্রি বুকিং হয়, প্রি বুকিং হওয়ার পরে আগের থেকে দেখা যায় আপনার একটা মানে ইনস্টলমেন্টের মাধ্যমে আমরা একটা পে করি, আস্তে আস্তে পে করে ওই প্রপার্টির কাজটাও চলতে থাকে, তারপর আমাদেরকে দেখা যায় একটা সার্টেন টাইমের পরে কমপ্লিশনের পরে জিনিসটা হ্যান্ড ওভার করা হয়। তাহলে সেই জিনিসটা স্টার্টটা কবে হচ্ছে, তো when will is going to start, that is your pipeline, when is going to start, and then this completion start হয়ে গেলে that means it's in a pipeline, it's under work in progress, the কাজ হচ্ছে ultimately when the project will finish you will get it. So completions এর ক্ষেত্রে বলতেছে additions to supply side of market, the completions হয়ে গেলে কি হয়, when it is done, when the property is completely done, তার মানে কি that's already a complete good, so complete হয়ে গেলে তখন it's adding up to the supply side of market. তারপরে এখানে আরো বলতেছে দেখেন, consider net addition to supply, construction completions, demolitions and conversion out, ঠিক আছে, include rehabs and conversions in also. তার মানে দেখেন কি যে বলতেছে যে আপনার consider net addition to supply, the net addition কি, কতটুকুন দেখা গেল আমি কমপ্লিট হইলো, কতগুলো দেখা গেলো একটা এরিয়ার মধ্যে 10টা প্রপার্টি কমপ্লিট হইলো, আবার 2টা বা 3টা প্রপার্টি ডেমোলিশ হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি নেট কত, মানে তার মানে টোটাল অ্যাকচুয়ালি নেট হলো 7টা, বিকজ 10টা হয়েছে 3টা হয়েছে, তো 10টা থেকে 3টা মাইনাস করলে অ্যাকচুয়ালি থাকে কয়টা, 7টা, ঠিক না। কনসিডার নেট অ্যাডিশন টু সাপ্লাই, সো দ্যাট উইল বি আওয়ার নেট অ্যাডিশন টু সাপ্লাই। কনস্ট্রাকশন কমপ্লিশনস, ডেমোলিশন অ্যান্ড কনভার্সন আউট, ইনক্লুড রিহ্যাবস অ্যান্ড কনভার্সনস ইন অলসো। অ্যাবজর্পশনে দেখেন, অ্যাবজর্পশনে কি বলতেছে, অ্যাবজর্পশন ইজ চেঞ্জ ইন অকুপাইড স্পেস। তাহলে অ্যাবজর্পশনে আসতেছে যে দ্যাটস মাই চেঞ্জ ইন অকুপাইড স্পেস, তাহলে আমি যতটুকু স্পেস অকুপাই করে রাখছি, সো হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন সাচ অকুপাইড স্পেস।
ডিমান্ড সাইড ভ্যারিয়েবলগুলোতে দেখেন, সো হোয়াট উইল বি দ্য ডিমান্ড সাইড ভ্যারিয়েবল। সো চেঞ্জ ইন অকুপাইড স্পেসের পরে আমার আস্তে আস্তে হচ্ছে ডিমান্ড সাইড ভ্যারিয়েবল, ডিমান্ড সাইডে আস্তে আস্তে হচ্ছে যে আমার গ্রস অ্যাবজর্পশন। তো গ্রস অ্যাবজর্পশনে কি আসতেছে, টোটাল নিউ লিজ সাইনিংস। তো গ্রস অ্যাবজর্পশন হচ্ছে টোটাল কতগুলো আমি নিউ লিজ অ্যাকচুয়ালি সাইন করলাম, যে হাউ মেনি নিউ লিজেস আই হ্যাভ সাইন, সো দ্যাট ইজ মাই টোটাল নিউ লিজ সাইনিংস। ইনক্লুডস মুভস উইদিন দ্য মার্কেট, তাহলে উইদিন দ্য মার্কেটের ভিতরে মুভসগুলো কনসিডার করে। নেট অ্যাবজর্পশন, নেট ইনক্রিজ ইন অকুপাইড স্পেস, একটা হচ্ছে গ্রস অ্যাবজর্পশন, টোটাল অ্যাকচুয়ালি আমি কত অ্যাবজর্ব করলাম লিজ সাইনিংসের মধ্যে, ইনক্লুডস মুভস উইদিন দ্য মার্কেট অ্যাজ ওয়েল। আর নেট অ্যাবজর্পশন হচ্ছে যেটা আমি বাদ দিয়েছি, হ্যাঁ, নেট ইনক্রিজ ইন অকুপাইড স্পেস, অ্যাকচুয়ালি কত আমার এখান থেকে চলে গিয়েছেন, অ্যাকচুয়ালি কত অ্যাড হয়েছে। নেট অ্যাবজর্পশন মোর রিলেভেন্ট ফর ইন্ডিকেটিং মার্কেট ডিম্যান্ড, মার্কেট ডিম্যান্ড বোঝার জন্য নেট অ্যাবজর্পশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ভেকেন্ট স্কোয়ার ফিট আছে কত দেখেন, ভেকেন্ট SF, ঠিক আছে, T-1 টাইম -1 কনস্ট্রেন্ট T মাইনাস নেট অ্যাবজর্পশন। তার মানে হচ্ছে যে ভেকেন্ট এত প্লাস হচ্ছে যে আপনার কতটুকু হচ্ছে যে অ্যানাদার ইসের মধ্যে আছে কনস্ট্রাকশন প্লাস মাইনাস নেট অ্যাবজর্পশন, ঠিক আছে। তাহলে দেখেন কি বলতেছে, দিস মার্কেট ইন্ডিকেটর ভ্যারিয়েবলস। তো হোয়াট আর দিস মার্কেট ইন্ডিকেটর ভ্যারিয়েবলস, মার্কেট ইন্ডিকেটর ভ্যারিয়েবলস আমাদের কী কী আছে, ভ্যাকেন্সি, রেন্ট, কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাবজর্পশন। তাহলে ভ্যাকেন্সি আছে আমার, রেন্ট আছে, কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাবজর্পশন। তো কনস্ট্রাকশন ক্যান বি ইউজ টু হেল্প ক্যারেক্টারাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট মার্কেট অ্যান্ড ফোরকাস্ট হাউ ইট মে চেঞ্জ রিলেভেন্ট টু রিয়েল এস্টেট ডিসিশনস। তার মানে এই যে তিনটা জিনিস, কতটুকুন খালি আছে, ভাড়া কত, কনস্ট্রাকশন কতটুকুন হচ্ছে, অ্যাবজর্পশন কতটুকুন হচ্ছে, এই চারটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড, মানে উইল বি এবল টু ক্যান বি ইউজ, এই চারটা জিনিস ইউজ করে হেল্প ক্যারেক্টারাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট মার্কেট কী অবস্থায় আছে, অ্যান্ড ফোরকাস্ট হাউ ইট মে চেঞ্জ রিলেভেন্ট টু RE ডিসিশন। এই যে RE ডিসিশনসগুলো আছে, রিয়েল এস্টেট ডিসিশনসগুলো আছে, এই জিনিসগুলো হাউ ইট মাইট চেঞ্জ, ঠিক আছে। তাহলে দেখেন দ্য মান্থ সাপ্লাই মেজার, মান্থ সাপ্লাই MS, ঠিক আছে। দ্য মান্থ সাপ্লাই মেজার হচ্ছে ভ্যাকেন্সি প্লাস কনস্ট্রাকশন ডিভাইডেড বাই নেট অ্যাবজর্পশন ডিভাইড বাই 12। MS হচ্ছে যে MS শুড বি লেস দেন টিপিক্যাল কনস্ট্রাকশন প্রজেক্ট ডিউরেশন মান্থলি সাপ্লাই, বিকজ টিপিক্যাল কনস্ট্রাকশন প্রজেক্ট ডিউরেশনের সাথে মান্থলি সাপ্লাই শুড বি লেস অ্যান্ড দেয়ার শুড বি আ টাইট মার্কেট। রুম ফর দেন দেয়ার মাইট বি সাম রুম ফর নিউ ডেভেলপমেন্ট প্রজেক্টস। MS গ্রেটার দেন, যদি MS মার্কেট সাপ্লাই যদি লেস দেন হয় টিপিক্যাল কনস্ট্রাকশন প্রজেক্ট ডিউরেশনের চেয়ে, টাইট মার্কেট, তারপরে দেয়ার রুম ফর নিউ ডেভেলপমেন্ট প্রজেক্ট। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে মার্কেট সাপ্লাইটা যদি আমার কম হয় এই টোটাল টিপিক্যাল কনস্ট্রাকশনের চেয়ে, তাহলে আমরা বুঝবো যে রুম ফর নিউ ডেভেলপমেন্ট প্রজেক্টস, নতুন ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য দেয়ার আর সাম মোর রুমস। আর মার্কেট সাপ্লাইটা যদি বেশি হয় টিপিক্যাল কনস্ট্রাকশন ডিউরেশনের চেয়ে, তাহলে মেবি সাম স্ল্যাক, বাট কনসিডার ন্যাচারাল ভ্যাকেন্সি রেট, তাহলে কোনো স্ল্যাক থাকতেছে ন্যাচারাল ভ্যাকেন্সি রেট হিসেবে কনসিডার করে নিতে হবে। সো ইফ উই সি ইজ লাইক দ্য মার্কেট অ্যানালাইসিস, হ্যাঁ, the market analysis যেটা বলতেছে যে what they're trying to say is like example of market analysis exhibits it annual construction, absorption and vacancy in the US office market 1994 থেকে 19 আর historical figures 1919 থেকে আর forecast. So what type of decisions would such an analysis be relevant for? তো এই যে অ্যানালাইসিসগুলো করে, এই সার্চ অ্যানালাইসিসগুলো করে we will be able to understand যে এইগুলোর থেকে actually what kind of analysis আমরা নিতে পারি, what we can understand from such অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিস থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের এখান থেকে কী কী বোঝার আছে বা এখান থেকে আমরা কি অ্যাকচুয়ালি বুঝতে পারি, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস যদি আমরা দেখি যে ডিফাইনিং দ্য স্কোপ অফ দ্য মার্কেট অ্যানালাইসিস। তো মার্কেট অ্যানালাইসিসের যদি স্কোপটা আমরা দেখতে চাই, উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্কোপ অফ দ্য মার্কেট অ্যানালাইসিস, তাহলে আমাদেরকে দেখতে হবে জিওগ্রাফিক, প্রপার্টি টাইপ, মার্কেট সেগমেন্টস। তার মানে জিওগ্রাফিক অর প্রপার্টি টাইপ মার্কেট সেগমেন্টস অর সাব মার্কেটস। তো আমাদেরকে দেখতে হবে যে জিওগ্রাফিক অ্যান্ড প্রপার্টি টাইপ মার্কেট সেগমেন্টস কী কী আছে বা সাব মার্কেটস কী আছে, এই জিনিসগুলো আমাদেরকে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো লাইক দিস জিওগ্রাফিক, প্রপার্টি টাইপ মার্কেট সেগমেন্টস অর সাব মার্কেটস, টাইম ফ্রেম অফ দ্য স্টাডি অ্যান্ড স্টাডির যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেম অফ দ্য স্টাডি কী কী আছে, হিস্টোরিক্যাল ফোরকাস্ট টু ওয়েন। তার মানে আমাদের টাইম ফ্রেমটা বুঝতে হবে স্টাডির জন্য, জিওগ্রাফিক অ্যান্ড প্রপার্টি টাইপ মার্কেট সেগমেন্ট বোঝা লাগবে। সো লেটস লুক অ্যাট ইট। এক্সাম্পল অফ জিওগ্রাফিক সাব মার্কেটস, অ্যাটলান্টা অফিস মার্কেট, ঠিক আছে। তাহলে জিওগ্রাফিক সাব মার্কেটসের ক্ষেত্রে দেখেন কি বলছে যে অ্যাটলান্টা অফিস মার্কেট কোথায়, কোন রিজিয়নটা। তো জিওগ্রাফিক অর লোকেশন ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে এখানে বলতেছে যে অ্যাটলান্টা MSA অফিস সাব মার্কেটস 1998 ক্ষেত্রে, হ্যাঁ, নর্থ ফুলটন, তারপর নর্থ ওয়েস্ট সেন্ট্রাল প্রিমিয়ার, তো নর্থ লেক, হ্যাঁ,
এয়ারপোর্ট সাউথ আটলান্টা, এক এক জায়গায় কিন্তু অফিস মার্কেটের বেস করে, মার্কেট লোকেশনের উপরে বেস করে জিনিসগুলো কিন্তু ক্যাটাগরাইজটা এক একভাবে হয়েছে। সো ওই জিনিসটা আমাদেরকে কনসিডার করা লাগবে, ঠিক আছে? তো মার্কেট অ্যানালাইসিস মেথোডোলজি যদি আমি দেখি, সিম্পল ট্রেন্ড এক্সট্রাপোলেশন ভার্সেস স্ট্রাকচারাল অ্যানালাইসিস। সো দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস মেথোডোলজি। আচ্ছা, এটা উই উইল সি ইন দ্য নেক্সট ক্লাস, এই নেক্সট ক্লাসে উই উইল ফিনিশ দিস, ঠিক আছে? সো মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড ট্রেন্ড এক্সপ্লোরেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখব, হ্যাঁ? সো আজকে উই উইল বি কনক্লুডিং আওয়ার চ্যাপ্টার আনটিল দিস। সো এটার উপরে বেস করে আমাদের আজকে চ্যাপ্টার 6 এর লাইক উই উইল বি ডান ডুইং মোর অর লেস, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা করতে পারি, আচ্ছা এটা যদি আমরা একটু দেখি যে ট্রেন্ড এক্সট্রাপোলেশনটা যদি দেখি, টেক অ্যাডভান্টেজ অফ ইনার্শিয়া ইন স্পেস মার্কেট, past partly predicts the future, consider trends and cycles, potential to use statistical techniques, time series analysis, auto regression, ARIMA, VAR, vector error correction, potential to bring in capital market factors as predictors. তাহলে ট্রেন্ড এক্সট্রাপোলেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি, সো এটা আমরা সাধারণত বিভিন্ন স্ট্যাটিস্টিক্যালস ইউজ করতে পারি। সো এই স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারসগুলো ইউজ করে সো আমরা যে জিনিসটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ট্রেন্ড এক্সট্রাপোলেশন থেকে আমরা যে জিনিসটা বুঝি যে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কীভাবে উই ক্যান আইডেন্টিফাই দ্য ট্রেন্ড অর উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টাইম সিরিজ ডেটা। সো উই ক্যান টেক অ্যাডভান্টেজ অফ ইনার্শিয়া ইন স্পেস মার্কেট, পাস্টলি পারফেক্ট প্রেডিক্টস দ্য ফিউচার। তার মানে পাস্ট পার্টলি প্রেডিক্টস দ্য ফিউচার, মানে পিছনের যে ডেটাগুলো আছে, পিছনের যে ট্রেন্ডসগুলো আছে, যে অ্যানালাইসিসগুলো আছে, সেই জিনিসটা উই ক্যান অ্যানালাইসিস দোজ পাস্ট ডেটাস, ওই পিছনের ট্রেন্ড অ্যানালাইসিসগুলো করে হোয়াট উই ক্যান ডু, উই ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। তো প্রথমে আমাদের পিছনের যে অ্যানালাইসিসটা আছে সেই অ্যানালাইসিসগুলো করে উই উইল বি এবল টু প্রেডিক্ট দ্য ফিউচার, মানে কি পাস্ট প্রেডিক্টস দ্য ফিউচার। কনসিডার ট্রেন্ডস অ্যান্ড সাইকেলস, তো কী কী ট্রেন্ডস যে জিনিসটা মুভ করতেছে সেই জিনিসগুলো উই উইল কনসিডার হোয়াট উইল বি দ্য ট্রেন্ডস, অ্যান্ড উই উইল অলসো কনসিডার দ্য সাইকেলস, যে এখন কী অবস্থা, কোন সাইকেলস আছে, হোয়াট উইল বি দ্য সাইকেলস অ্যান্ড ট্রেন্ডস অ্যান্ড সাইকেলস। Potential to use statistical techniques, we have to understand what are the potential, কি পোটেনশিয়াল আছে টু ইউজ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। ওই স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সগুলো ইউজ করে আমাদেরকে বুঝতে হবে যে উই ক্যান অ্যাকচুয়ালি ট্রেন্ড এক্সট্রাপোলেশন, মানে উইল বি এবল টু অ্যানালাইজ দ্য ট্রেন্ডস, যে ওই ট্রেন্ডসগুলোকে বুঝে আমাদেরকে সেই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা লাগবে। সো দেখেন ট্রেন্ড অ্যানালাইসিসের মধ্যে কী কী আছে, টাইম সিরিজ অ্যানালাইসিস আছে, অটো রিগ্রেশন আছে, এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো করে আমরা অ্যানালাইজ করতে পারি। অ্যারিমা আছে, বার, ভেক্টর এরর কারেকশন। অ্যান্ড ওয়ান ইজ দিস পোটেনশিয়াল টু ব্রিং ইন ক্যাপিটাল মার্কেট ফ্যাক্টরস অ্যাজ প্রোডাক্টার্স। তো ক্যাপিটাল মার্কেট যে ফ্যাক্টরসগুলো আছে সেই ক্যাপিটাল মার্কেট ফ্যাক্টরসগুলো কি করে যে হোয়াট আর দ্য পোটেনশিয়াল টু ব্রিং ইন ক্যাপিটাল মার্কেট ফ্যাক্টরস অ্যাজ প্রেডিক্টরস, ঠিক আছে? তো স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখেন, স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ক্ষেত্রে মডেল দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কেট, ঠিক আছে? ইউ হ্যাভ টু মডেল দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কেট, ইউ উইল দেন আন্ডারলাইং ডিটারমিনেন্টস অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, পপুলেশন গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্ট গ্রোথ। তাহলে স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউ হ্যাভ টু মডেল দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কেট, মার্কেটের যে স্ট্রাকচারটা আসছে সেটাকে একটা মডেলিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। মডেলিং এর মধ্যে আনানোর পরে then you will be able to underline determinants of supply and demand, then you will be able to count the underlying determinants of supply and demand, as for example population growth and employment growth। তাহলে আপনার population growth and employment growth এই জিনিসগুলোকে কনসিডার করে আপনি যখন মডেল স্ট্রাকচার অফ দ্য মার্কেটটা নিয়ে আসবেন, মডেল অফ দ্য স্ট্রাকচার অফ দ্য মার্কেট, তখন কিন্তু আপনি আন্ডারলাইং ডিটারমিনেন্টস অফ সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, পপুলেশন গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্ট গ্রোথ। তারপরে যেটা বলতেছে ফোরকাস্ট দ্য আন্ডারলাইং ডিটারমিনেন্টস, দ্য আন্ডারলাইং যে ডিটারমিনেন্টসগুলো আছে সেটা আপনি ফোরকাস্ট করতে পারবেন, লাইক ইকোনমিক বেস অ্যানালাইসিস লাইক উই টকড অ্যাবাউট ইন চ্যাপ্টার 3, then use model to predict space market. Finally you can use the predict to space market.
So